আসসালামু আলাইকুম। ফুটবল রিপোর্টে স্বাগতম। হামজা চৌধুরী বাংলাদেশে জয়েন করার পর, বাংলাদেশের জার্সিতে খেলার পর বাংলাদেশ এশিয়ার সেরা টিম হয়ে যাবে, বাংলাদেশ টপ ক্লাস পারফরমেন্স করবে। হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর বাংলাদেশ ফুটবলের কি পরিবর্তন হবে, বাংলাদেশ ফুটবলের কি পরিবর্তন করতে হবে, আমরা বাংলাদেশের এই টিম নিয়ে কতটুকু আশা করতে পারি, এই সব কিছু নিয়ে কথা বলার আগে আমি বাংলাদেশের 2024-এর স্টেটসগুলো একটু দেখি, ওইগুলো নিয়ে একটু কথা বলি। 2024-এ বাংলাদেশ অফিসিয়াল এবং আনঅফিসিয়াল টোটাল 12টা ম্যাচ খেলছে। এর মধ্যে অফিসিয়াল 8টা ম্যাচ ছিল। তবে হ্যাঁ, এইখানে ফ্রেন্ডলি ম্যাচ ছিল, দেন বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ ছিল। এই যে 8 ম্যাচ, এই 8 ম্যাচে বাংলাদেশ শুধুমাত্র 2টা ম্যাচ উইন হয়েছে। আর এই 8 ম্যাচে বাংলাদেশ টোটাল 15টা গোল কনসিড করছে, যেখানে বাংলাদেশ স্কোর করছে মাত্র 4টা। সো আমি বলতে পারি হাভিয়ার ক্যাব্রেরার 2024 এতটাও ভালো যায় নাই। আপনারা সবকিছু মিলিয়ে দেখেন, বাংলাদেশের কাছ থেকে আমরা যেটা হোপ করি, যতটুকু হোপ করি এর অর্ধেকও পাই না। এই যে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ ছিল, অস্ট্রেলিয়ার সাথে প্রথম যে ম্যাচ ছিল, ওইখানে আমরা 7টা গোল হজম করছি, পরেরটাতে 2টা। লেবাননের কাছে 4 গোল হজম করছি, ওইটা আমি গ্যালারিতে বসে দেখছি। প্যালেস্তাইনের কাছে 5 গোল হজম করছে। হ্যাঁ, ভুটানের সাথে একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে বাংলাদেশ কোনো গোল কনসিড করে নাই। আর না হয় বাকি যে 7টা ম্যাচ, ওই 7 ম্যাচে বাংলাদেশ 15টা গোল কনসিড করছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, প্যালেস্তাইন, লেবানন এরা বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে আছে। এর মানে এই না যে বাংলাদেশ এদেরকে বিট করতে পারবে না, এদের বিপক্ষে স্কোর করতে পারবে না, উইন হতে পারবে না। ভাই, সবকিছু পসিবল। এই যে বাংলাদেশের এই টিমটা নিয়ে আমার অনেক অভিযোগ আছে। হ্যাঁ, হয়তো সামনে কোচ চেঞ্জ হইতে পারে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ট্রাই করতেছে, বাট শুধুমাত্র কোচ নিয়ে আসলেই হবে না। কোচের সাথে আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করতে হবে, অনেক কিছুর পরিবর্তন প্রয়োজন আছে। এটা আমার মনে হয় আমাদের পারফেক্ট সলিড একটা স্কোয়াড প্রয়োজন। বাংলাদেশের এই স্কোয়াডে কখন কে আসে, কখন কে যায়, কে চান্স পায়, ওইটা আমরা জানিও না। এরপর কোন প্লেয়ার কোন পজিশনে খেলে, ওইটা সম্পর্কে আমাদের তেমন ধারণা নাই, কারণ সবকিছু উল্টে ফেলে। এই প্লেয়ার আজকে এই পজিশনে খেলতেছে, কালকে অন্য পজিশনে খেলবে, ফিক্সড কোনো পজিশন নাই। এই যে ম্যাচের এই রেজাল্টগুলা, এগুলা বাইর করতে ভাই খবর হয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না। এই যে হাভিয়ার ক্যাব্রেরা এই বছর 3টা ফরমেশন ফলো করছিল। এইখানে 4-3-3, 3-5-2, 5-3-2, এইখানে 3-5-2 আর 5-3-2। এই যে ফরমেশন, এই ফরমেশনে একটা টিম অ্যাটাকিং ফুটবল খেলে, যেটা জাভি আলোনসো ফলো করে, রোবেন অ্যামরিম ফলো করে, গ্যাসপেরিনি ফলো করে, কারণ এরা অনেক অ্যাটাকিং ফুটবল খেলে। আমি লেবাননের ম্যাচ নিয়ে যদি কথা বলি, ওই ম্যাচে বাংলাদেশের ফরমেশন ছিল 5-3-2, তার মানে 5 জন ডিফেন্ডার, 3 জন মিডফিল্ডার আর 2 জন অ্যাটাকার। বাট এই যে 5 জন ডিফেন্ডার, এই 5 জন ডিফেন্ডার নিয়ে বাংলাদেশ গোল কনসিড করছে 4টা। ইভেন প্রত্যেকটা গোলের পিছে বাংলাদেশের মিস্টেক ছিল। এত বাজে ডিফেন্স, এত বাজে মিড, এত বাজে অ্যাটাকিং লাইন, এত বাজে ফিনিশিং বাংলাদেশের এই স্কোয়াডে এখন পর্যন্ত অনেক ঘাটতি আছে। এই যে এখানে আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার কই, উইং ব্যাক কই, আর এই যে রাকিব হোসেন, অ্যাকচুয়ালি এর পজিশন কি, সে কোন পজিশনে খেলে? এখন আপনারা বলতে পারেন সে কামাবিঙ্গা, অলরাউন্ডার, যেই কোনো পজিশনে খেলতে পারে। তারপর মোরসালিন অ্যাটাকিং মিডফিল্ডার, বাট তাকে সেন্টার ফরওয়ার্ড বা ফলস নাইনেও খেলায়। ওকে ফাইন, এখানে মোরসালিন খেলে, অ্যাডজাস্ট করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই টিমে সেন্টার ফরওয়ার্ড কই, প্রপার স্ট্রাইকার কই? একজন স্ট্রাইকার ছাড়া এই টিম চলতেছে, খেলতেছে, ম্যাচের পর ম্যাচ হারতেছে, স্কোর করতে পারতেছে না। আপনার টিমে যখন কোনো স্ট্রাইকার থাকবে না, তখন আপনার টিম তেমন ভরসা পাবে না, স্কোর করতে পারবে না। হ্যাঁ, এই টিমে ওই রকম লেভেলের কোনো কোচ আসবে না, বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিতে পারবে না। বাট স্কোয়াড থেকে আপনাদের যতটুকু পসিবল কোচকে দিতে হবে, টিমকে দিতে হবে। আমি সরাসরি বলি, আমাদের যে প্লেয়ার আছে এরা কেউই ফিজিক্যালি ফিট না। 90 মিনিটের একটা ম্যাচ খেলার মতো এনার্জি ওদের মধ্যে নাই। 90 মিনিটের একটা ম্যাচ খেলতে হবে, ওই কন্ডিশনে ওরা থাকে না। আপনার প্লেয়ার যদি ফিজিক্যালি ফিট না থাকে, মাঠে ফিজিক্যালি ডমিনেট করতে পারবে না, 90 মিনিট 120 মিনিট কন্টিনিউ করতে পারবে না। এখন বলতে পারেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসলে করণীয় কি? করণীয় তেমন কিছুই না, আবার অনেক কিছু। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সব থেকে বড় দায়িত্ব হচ্ছে একটা স্কোয়াড মেক করা, যে স্কোয়াড নিয়ে দীর্ঘ পরিকল্পনা করা যাবে, ফিউচার পরিকল্পনা করা যাবে।
এই স্কোয়াডে আমাদের এখন হামজা চৌধুরী আছে। পরিকল্পনা ওইভাবে করতে হবে। হামজা চৌধুরী একাই সব উল্টাই ফেলবে না, একাই সব উল্টাই ফেলতে পারবে না। হামজাকে আমাদের দিতে হবে, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম দায়িত্ব। হামজা চৌধুরী অনেক আশা নিয়ে আসছে। এ প্রিমিয়ার লিগের প্লেয়ার ভাই, ফিউচারের কথা চিন্তা করে নাই। ফিউচারে যেই কোনো কিছু হোক, সে বাংলাদেশের জার্সিতে খেলবে। সো হামজা চৌধুরীর জন্য আমাদেরকে ওইরকম সিদ্ধান্ত নিতে হবে। একটা স্কোয়াড মেক করতে হবে, যেখানে প্রপার ডিফেন্ডার থাকবে, প্রপার মিডফিল্ডার থাকবে, প্রপার উইঙ্গার থাকবে। এর থেকে বড় কথা, একজন সেন্টার ফরওয়ার্ড থাকবে। একজন সেন্টার ফরওয়ার্ড এই মুহূর্তে এই টিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমাদের কোনো সেন্টার ফরওয়ার্ড নাই। হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। হ্যাঁ, মাঝে মধ্যে রাইট ব্যাকও খেলে, বাট এই মুহূর্তে বাংলাদেশের এই টিমে যে কোচই আসুক, হামজা চৌধুরীকে তার পজিশনে ডিফেন্সিভ মিডে খেলাতে হবে। হ্যাঁ, চাইলে অ্যাটাকিং মিডেও খেলাইতে পারে, ওটা গেম বুঝে, টিম বুঝে। এই স্কোয়াডে আমাদের এখন হামজা চৌধুরী আছে, জামাল ভুইয়া আছে, যাদের দুইজনেরই কিন্তু ইউরোপের অভিজ্ঞতা আছে। এর সাথে তারিক কাজী আছে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। তবে জামাল ভুইয়া, হামদা চৌধুরীর সাথে সাথে আমাদের অ্যাটাকিং লাইনে অনেক পরিবর্তন প্রয়োজন আছে। আমাদের অ্যাটাকিং মিডে মোরসালিন আছে। আমাদের এখন দুইজন সলিড উইঙ্গার খুঁজতে হবে, একজন সেন্টার ফরওয়ার্ড খুঁজতে হবে, যেটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হামদা চৌধুরী আমাদের কল্পনা ছিল, এখন বাস্তবে রূপান্তরিত হইতেছে। এখনই সময় এই টিমটাকে বিল্ড আপ করার। আমাদের সেন্টার ফরওয়ার্ড অনেক প্রয়োজন, আমাদের অ্যাটাকিং লাইন অনেক দুর্বল, আমরা স্কোর পাই না আমাদের অ্যাটাকিং লাইনের দুর্বলতার কারণে। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সব থেকে বড় কাজ হচ্ছে একজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে আসা, খুঁজে বের করা, এরপর ডিফেন্সিভ লাইন, মিডফিল্ডার, অ্যাটাকিং লাইন নিয়ে কাজ করা। আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কি হয়েছে না হয়েছে ওইদিকে মাথা রেখে লাভ নাই। এখন সময় ভাই বাংলাদেশ টিম নিয়ে ভাবার, বাংলাদেশ ফুটবল নিয়ে ভাবার। এই যে বাংলাদেশ ফুটবল, বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশের ফুটবল রিপোর্ট, এইগুলা নিয়ে এত হাইপ হয় না কেন? এর মেন কারণ হচ্ছে এমন কোনো সোর্স নাই। একজন প্লেয়ার নিয়ে কথা বলবে, প্লেয়ার সম্পর্কে জানবে, বাংলাদেশ ফুটবলের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওইরকম কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা কোনো তথ্য পাই না, আমরা কোনো রিপোর্ট পাই না, কোনো নিউজ পাই না বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কি হইতেছে, কোন প্লেয়ার খেলতেছে, কোন প্লেয়ার আসতেছে, কোন প্লেয়ার কোন কারণে টিম থেকে বাদ পড়তেছে, আমরা কোনো কিছুই জানি না। তবে হ্যাঁ, এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল নিয়ে অনেকেই চিন্তা করতেছে, ফুটবলের উন্নতি চাইতেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রেস করতেছে। এদের মধ্যে সেভ বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবল আল্ট্রাস আছে। এদের অবদান অনেক বেশি এই মুহূর্তে বাংলাদেশের এই টিমের জন্য। এরা অনেক করতেছে, ট্রাই করতেছে। বাংলাদেশি যেসব প্লেয়ার ইউরোপে আছে বা অন্যান্য দেশে আছে, বিভিন্ন লিগে খেলতেছে, ওদেরকে বাংলাদেশে নিয়ে আসার জন্য এরা প্রেস করতেছে, ট্রাই করতেছে, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য, বাংলাদেশের ফুটবলের জন্য অনেক কিছু, অনেক সাপোর্টিভ। এরা ভাই ধন্যবাদ প্রাপ্য। এই মুহূর্তে আমাদের কাছে সুযোগ আছে বাংলাদেশের ফুটবলটাকে বিশ্বের কাছে তুলে ধরার। সো এই চান্স মিস করা যাবে না। বাংলাদেশ ফুটবলের সুসময় ফিরে আসবে।